একটা ওয়েবসাইট দিতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ এটাকেই বলা হয় হচ্ছে আউট বাউন্ড যে লিঙ্কটা আউটবাউন্ড বলা হয়। এখন এখন কোন কোনটা সেই দিলে ওয়েবসাইট ক্লায়েন্টের লাভ দিলে হবে? ক্লায়েন্টের উপকার হবে, তাই না? হ্যাঁ ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া যেতে পারে। হ্যাঁ ইউটিউব চ্যানেলের লিংক দিতে পারি আমরা এখানে, কার চ্যানেল? যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে আমরা কাজ করছি। ভেরি গুড আনসার, এটা হলো আনসার। তার মানে আপনি যে ক্লায়েন্টের কাজ রাইট। করছেন সেই ক্লায়েন্টের যদি ইউটিউব চ্যানেল থাকে সেটাও দিতে পারেন। ওটা তাহলে কি হবে, ক্লায়েন্টেরই একটা ব্যাকলিংক হচ্ছে, ক্লায়েন্টের উপকার হচ্ছে। কেউ যদি ক্লিক করে তাহলে ক্লায়েন্টের চ্যানেলে চলে যাচ্ছে। বুঝতে পারছেন যেমন আমরা বিষয়টা? এটাতে ইনস্টাগ্রামে দেখেছিলাম ইনফ্লুয়েন্সার কাজ করার ক্ষেত্রে যখন মেল পাচ্ছিলাম না, আমরা কিন্তু কোন সময় ইউটিউব খুঁজতেছিলাম ওয়েবসাইটে গিয়ে তার। হ্যাঁ হ্যাঁ এরকম হতে পারে। আরো কিছু দিতে পারেন, যেমন ক্লায়েন্টের যদি কোনো পেজ থাকে ফেসবুক, সেটাও দিতে পারেন। আদার যদি কোনো সোশ্যাল আদার থাকে, সোশ্যাল থাকলে সেটাও দিতে পারেন, ইনস্টাগ্রাম। অথবা আপনি যদি কোনো ব্যাকলিংকের লিংক দেন, এখানে ক্লায়েন্টের জন্য ব্যাকলিংক করেছেন, সেটাও দিতে পারেন। কাস্টমার রিলেটেড হলো কিন্তু আবার আউটবাউন্ড লিংকও হয়ে গেল। হ্যাঁ 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 ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। চোদ্দ নম্বর, এটাও আপনারা অলরেডি পারবেন, সেটা হলো ইনবাউন্ড লিংক। তার মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরেরই অন্য কোনো লিংক দিতে হবে। যেমন এখানে উদাহরণ দিলাম না, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পোস্ট অপটিমাইজ করা শুরু করেছেন, সেখানে বেস্ট এসইও অথবা এসইওর শব্দটা নিয়ে এসেছেন। সেই এসইওর ভিতরে 1 নাম্বার পোস্ট, মানে ক্লায়েন্টের ওয়েবসাইটেরই একটা পোস্ট আছে এসইও নিয়ে, আপনি সেই এসইওর লিঙ্কটা আপনি এর মধ্যে দিয়ে দেন, তাহলে ইন্টারনাল লিঙ্ক বলা হয় এটাকে, ইনবাউন্ড লিঙ্ক। তার মানে একই ওয়েবসাইটের অন্য কোনো পেজের বা পোস্টের লিঙ্ক আর একটা পোস্টের মধ্যে ইনসার্ট করে দেওয়া। এই সবগুলো পোস্ট একটা ওয়েবসাইটের না, এই যে 1 2 3 4 5 এগুলো সবগুলো এক একটা পোস্ট, এবং কোন ওয়েবসাইটের? এই ওয়েবসাইটের। তাহলে একটা পোস্টের লিঙ্ক আর একটা পোস্টে ইনসার্ট করে দেন, তাহলে হয়ে যাবে ইনবাউন্ড লিঙ্ক। বুঝতে পারলেন কিনা দেখেন। জি ভাইয়া, অভ্যন্তরীণ ভাবে যে লিংকটা হয়ে থাকে। হ্যাঁ 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 মানে সবাই লিখেন, সবাই ওয়েবসাইটের লিখেন। ভেতরের মানে অন্য একটা পোস্টের মধ্যে অন্যান্য পোস্টেরও লিংকটা ঢুকিয়ে দেওয়া। রাইট। এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। ইনবাউন্ড লিংক বা ইন্টারনাল লিংক। আচ্ছা, এরপরে নেক্সট 15 নম্বর। এখন যেগুলো আসবে এগুলো আশা করি আপনাদের কাছে সহজ মনে হবে, যদিও প্রথম দিক থেকে যদি সবগুলো দেখেছেন সবগুলোই সহজ হওয়ার কথা। 15 নম্বর, সেটা হবে এখন যেটা বলবো সেটা হচ্ছে সাবহেডিং। সাবহেডিং কে আপনারা যদি সহজে চিনতে চান তাহলে সেটাকে বলা হবে পয়েন্ট। পয়েন্ট দিয়েছেন না, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর কোটেশন অথবা ভূমিকা, উপসংহার, প্রসঙ্গ, এইগুলো হচ্ছে সাবহেডিং। আপনাদের চেনানোর জন্য বললাম পয়েন্ট। এটাকে নিয়ে একটা তথ্য আছে, সেটা হলো এটাকে প্রকাশ করা হয়, এই পয়েন্টগুলোকে প্রকাশ করা হয় H2 H3 H4 H5
এভাবে চলতে থাকবে 6-7 পর্যন্ত হয়তো। আচ্ছা, সাব হেডিং কাকে বলে? হ্যাঁ, H7 to 9। H6 পর্যন্ত, তাই না? দেখেন, এই যে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, কিন্তু টাইটেল হলো এইটা, কিন্তু পয়েন্ট হলো এখান থেকে শুরু, এটা একটা পয়েন্ট। 2 নাম্বার, এটাও কিন্তু একটা পয়েন্ট, এই যে এটাও একটা পয়েন্ট। ওটা দেখালাম তো, এটাও একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট। প্রত্যেকটা পোস্টের ভিতরে যেই কোটেশন বা পয়েন্ট যেগুলো দেখছেন না, এগুলো সবই পয়েন্ট। এইটাই আমি বলছি সাব হেডিং। এগুলো কি বলা হয়? সাব হেডিং বলা হয়। মানে একটা হচ্ছে সাব হেডিং, টাইটেল আর এগুলো হচ্ছে সাব হেডিং, যেগুলো মাঝখানে হ্যাঁ, পয়েন্ট আকারে দেওয়া হয়। টাইটেল বাদে ভিতরে যে পয়েন্টগুলো থাকবে সবই সাব হেডিং। স্যার টাইটেলটা কি তাহলে H1 হবে? হ্যাঁ, না, টাইটেলটা ছোট বড় করতে পারবেন না, আমি বলি। H1 কি টাইটেল হয়? না, সেটাই। টাইটেলটা যেরকম ডিফল্ট থাকে সেটা একটাই সাইজ হবে, কিন্তু এগুলোকে আপনি সাইজ করতে পারবেন, এগুলোকে, কিন্তু এটাকে পারবেন না। স্যার তাহলে টাইটেলকে সাইজ করতে পারবেন না, কিন্তু পরের গুলোকে সাইজ করতে পারবেন। তবে এটাকে H1 এর মতোই ধরা হয় আর কি, কিন্তু এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন না, H1 2 এগুলো করতে পারবেন না। তবে আপনি মনে করতে পারেন যে ওটা H1, ঠিক আছে? তো এই যে সাব হেডিং এর কথাগুলো বলছি আমি, সাব হেডিং কোনগুলো? এই যে এটা, তারপরে এই যে এটা, এগুলো হচ্ছে সাব হেডিং। এই সাব হেডিং এর সাইজ আছে H2 3 4 5। 2 হলো সব থেকে বড়, 3 তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। বুঝতে পারছেন? তার মানে এখানে যে পয়েন্টগুলো বোল্ড দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব থেকে বড়। এখানে একটা পয়েন্ট আছে, এই দেখেন, এটাও কিন্তু পয়েন্ট, স্টেপ 3, এটা একসঙ্গে চলে গেছে। এটা হচ্ছে হয়তো 4 5 হতে পারে, H4 অথবা 5 হতে পারে। বিষয়টাকে বুঝাতে পারলাম? এটা জি ভাইয়া। জি জি। স্যার H1 তাহলে কোথায় ইউজ করা হয়? কন্টেন্টের ভিতরে না, ওটা টাইটেলেই H1 সম্ভবত। ওটা ওখানে সিলেক্ট করা যায় না, তবে ওটা H1 টা টাইটেলটা ধরে নেবেন যে H1 টা হলো টাইটেল। আচ্ছা, এবার H H2 এবং 3 কে নিয়ে একটা ইনফরমেশন আছে। এই যে H2 এবং 3, এই ইনফরমেশনটা হলো আপনি পোস্টের ভিতরে হয় H2 অথবা H3 যে কোনো একটা বা একাধিক পয়েন্টে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। পয়েন্টের ভিতরেও ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো বলছে না, এগুলোর ভিতরে সেটা আবার এটা তো হবে না, কারণ এটা ছোট, H5 অথবা 6 হতে পারে। আমি বলেছি শুধুমাত্র H2 অথবা 3, H2 অথবা 3 একটাতে অথবা একাধিক H2 অথবা 3 তে কি করতে হবে? ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। হ্যাঁ, H2 অথবা 3 অথবা একাধিক। দুটোতেই, হ্যাঁ দুটোতেই। আপনি চাইলে দুইটা H2 তে ব্যবহার করতে পারেন, দুইটা H3 তে, অথবা H2 3 উভয়টাতে করতে পারেন। 2 এর তবে বেশি করা যাবে না? হ্যাঁ যাবে, তবে একটা দুইটা অবশ্যই করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী যেখানে আমার যতগুলো প্রয়োজন হচ্ছে, অবস্থা বুঝে, হ্যাঁ হ্যাঁ, কাজের ধরন বুঝে। কিন্তু করতেই হবে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখেন। বাধ্যতামূলক এটাও। হুম, এটা বাধ্যতামূলক, এটা করতেই হবে। জি ভাইয়া। আচ্ছা, আমরা পরবর্তী পয়েন্টগুলো দেখব, তবে একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে সবাই ফিরবেন। আর ব্রেকের পরে আমরা অ্যাটেন্ডেন্স নিব। তার আগে সবাই একটু ভিডিও অন করে দেন, একটা স্ক্রিনশট নিব। সবাই ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন, একটা স্ক্রিনশট নিব, তারপরে ব্রেকটা দিচ্ছি এবং ব্রেকের পরে এসে আমরা অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি।
তারপরে আমরা ফ্রিল্যান্সারে বিট করা শিখবো এবং বাদ বাকি জিনিসগুলো দেখবো আর কি। সবাই ভিডিও অন করেন সবাই। ঠিক আছে, এখন তাহলে একটা ব্রেকের পরে 10 মিনিট পর সবাই ফিরবেন।
অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে এখন মাস্টারি করে। অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে জল তুমি। আকাশের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড় তুমি। জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি। যদি ভাসিয়ে তোলো তুমি, আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এক
তোমাকে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি? আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে। কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে খড়কুটোর মতো এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িওয়াল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর কেউ কি নাই এখানে? আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। তুষার ভাই, ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মা আর ধান খেতে নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি।
কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে, টলমল করে, টলমল করে। তোমাকে অভিবাদন পেলাম। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে দেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ। মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত পতাকা। আজকে ব্রেক টাইমটা বেশি যাচ্ছে না? সবাই কি লাঞ্চ মানে ব্রেকফাস্ট করা হয়নি সবার? ভাই ব্রেকফাস্ট করে লাঞ্চ করার সময় হয়ে গেল। ও লাঞ্চও করে ফেলছো বিল্লাল? লাঞ্চ করি নাই, করার সময় হয়ে গেছে মেবি। ও আচ্ছা। দেখো ঠিক আছে, স্যার আসতেছে না, স্যার বোধহয় কোনো কাজে বিজি হয়ে গেছে। না সমস্যা থাকতে পারে। হ্যাঁ সেটাই। কেউ কেউ আবার জয়েন হইতে পারতেছে না। কেন আগে থেকে জয়েন করলে তো অটোমেটিক জয়েন হতে পারবে। না, যারা নতুন
ও আচ্ছা আচ্ছা। ওই নিয়ে তো কেউ তো বলেনি মনে হয়। না নিলে নাই, আজকে যে পর্যন্ত দেখাচ্ছে এ পর্যন্ত থাকলেই হবে, এত লোড নেওয়া যাচ্ছে না। আজকে তো 5টা পয়েন্ট দেখাইছে। আচ্ছা, আউটবাউন্ডটা কি বললো যেন? আউটবাউন্ড লিংক? এটা হলো অন্য ওয়েবসাইট লিংক অথবা ক্লায়েন্টের ইউটিউব লিংক, এগুলা তার ওয়েবসাইটে পোস্টের মধ্যে ইয়া করা, অ্যাঙ্কর টেক্সট করা, লিংক তৈরি করা। আচ্ছা, যেমন মানে এই ক্লিক হেয়ার পোস্টের সাথে ছিল, সম্পর্কিত না, বাইরের অন্য কোনো বাইরের ওয়েবসাইট লিংক অথবা মানে যদি ক্লায়েন্টের কোনো চ্যানেল থাকে এগুলো ঢুকানো, তাই তো বাহির ইউটিউব, থেকে? ফেসবুক পেজ, এ ধরনের কোনো কিছু তাহলে টেক্সটের মধ্যে অ্যাঙ্কর করে দিলে লেখা থাকে না পণ্যের নিচে হুম হুম ক্লিক হেয়ার, এমন উম, দেখা যায় যে ওই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে নিয়ে গেল। হুম হুম হুম। ওইরকম। না, ওই সময় রেকর্ড হয়নি আমার এখানে, পিসিতে সমস্যা করছিল, আমি বের হয়ে গেছিলাম, পিসি আবার রিস্টার্ট দিয়ে আবার জয়েন করছি, এই জন্য ওইটা শুনতে পাইনি। আপনি যেটা দিয়ে রেকর্ড করেন ওইটা ফার্স্ট স্টোন নাকি আপনার ওটা ইয়ার শেষ হয় নাই, ট্রায়াল ভার্সন? এই সালাম ভাই, আমি ভালোভাবে রেকর্ড করেন ঠিক আছে? আমার পরীক্ষা শেষ হলে আমি কিন্তু ভিডিও দেখে কিন্তু সব শিখবো, এখন কিন্তু কিছুই করতেছি না। আপনার কি পরীক্ষা চলতেছে? আবার জিগা পরীক্ষায় খুব প্যারায় আছি বুঝছেন। ও আচ্ছা, হ্যাঁ, ফাইনাল ইয়ারের পরীক্ষা 25 তারিখ থেকে না? ফাইনাল ইয়ারের পরীক্ষা নাকি নাকি না না, 24? ফাইনাল ইয়ার না, পরীক্ষা চলতেছে অলরেডি আমাদের। আচ্ছা, আপনাকে তো সার্টিফিকেট দেওয়া হবে না। ভিডিওটা একটু ভালোভাবে করেন ভাই। আহ, আমি কিন্তু আমি কিন্তু ভিডিওর ভরসায় আছি। আমি তো দিছিলাম আজকে। আজকে প্রথমে আধা ঘন্টা করে আবার বের হয়ে যাচ্ছে, কারণ দেখি যে কথা হচ্ছে হয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। এটা কিসের সমস্যা বুঝতে পারিনি, এর আগেও একবার এরকম হয়েছিল। এটা কি রেকর্ডে, হ্যাঁ রেকর্ডারে? হ্যাঁ, মানে এই যে স্যার বা যারা কথা বলছিল, কথাগুলো জড়িয়ে জড়িয়ে আসছিল এরকম টাইপের। আচ্ছা, এটা আপনি ওবিএস স্টুডিও মনে করেন ব্যবহার করবেন। আপনি এটা ব্যবহার করলে, আমি এটা ব্যবহার করি বর্তমানে। এটা ব্যবহার করলে হয় কি, যদি আপনার স্পিকার মিউট করা থাকে, যেমন আমার পিসির স্পিকার সবসময় মিউট করা থাকে ক্লাস করলে, আমি মোবাইল দিয়ে কথা বলি এবং পিসিতে দেখি, এক্ষেত্রে ওই স্পিকার মিউট করা থাকলে রেকর্ডের সময় একদম ক্লিয়ার সাউন্ড রেকর্ড করে। তাহলে তো দুইটা ডিভাইস দিয়ে করতে হবে। না, আপনার ওই জায়গায় আনমিউট থাকলেও সমস্যা নাই, ওবিএস স্টুডিওটা খুব ভালো। এটা ইয়া করা লাগে না, এটার কোনো পেইড ভার্সন নাই, এটা শুধু ট্রায়াল ভার্সন। আচ্ছা আচ্ছা, এটাও মানে ওই রেকর্ডের জন্য না, অফিস স্টুডিও? ওবিএস স্টুডিও, ওবিএস স্টুডিও হলো শুধু রেকর্ডের জন্য না, স্ক্রিনশট অনেক কাজে লাগে, এর মধ্যে অনেক কাজ আছে, কিন্তু আমি স্ক্রিন রেকর্ডার হিসেবে ব্যবহার করতেছি। তারপর এটা আরেকটা ইয়ে হলো ফার্স্ট স্টোরে, যেমন একটা জিনিস মিসিং থাকলে, যেমন আমার কোনটা যেন মিসিং আছে, সাউন্ড রেকর্ড হইতেছিল না। ফার্স্ট স্টোরের একটা কমন প্রবলেম এটা, কিন্তু এটার যদি কোনো মিসিং থাকে তাহলে ওইটা নিজে থেকে ঠিক করে দেয়, ডাউনলোড করার জন্য সাজেস্ট করে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট স্টোনে কি সুজন হয়তো ভালো বলতে পারবে, ফার্স্ট স্টোনের কি? আরেকটা মুস্তাফিজ ভাই আছে, যে এটা এই যে ট্রায়াল ভার্সন দেখাচ্ছে যে এই এই আপনার মানে 30 দিনের এটা জন্য। আপনি ক্র্যাক নামাইতে হবে, শুনেন, ওটাকে ক্র্যাক নামায়ে ওটাকে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে আর কখনো চাইবে না। আচ্ছা আচ্ছা,
আমার আর 9 দিনের মতোই দেখাচ্ছে যে আর 9 দিন আমি এই করতে পারবো। বুঝতে পারছি। সুজন ভাই, জি ভাই। ভাই একটু আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন, স্যার আসলে আমার একটু আচ্ছা আমার থেকে চলে যাইতে হবে। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। সাইবুল থেকে বলবেন লাইসেন্স লাগলে। হ্যাঁ, উনি লাইসেন্স তো লাইসেন্স লাগবেই। 9 দিনের চাচ্ছে, হয় দিতে বলতেছে, না হলে 9 দিন ব্যবহার করতে হবে এরকম। লাইসেন্স 9 দিন তো ব্যবহার করেন, তারপর অন্য কেউ রেকর্ড করবে। না, এটা তো সবসময় দরকার পড়ে না, শুধু তো এটার জন্য না, অন্য কোনো ইস্যু তো দরকার পড়ে। এটার একটা স্থায়ী সমাধান হলে তো ভালো। হ্যাঁ, আমার মতে আমি একবার ডাউনলোডার নামে এসে এমন এক মাস ব্যবহার করার পর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই একটু ভিডিওটা অন করে দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভিডিও অন করেন সবাই। স্যার বায়ার তো স্যার এখন পর্যন্ত মনে হয় আমাকে আর মেসেজ রিপ্লাই দেয় নাই। আব্দুল সালাম ভাইয়েরও একই অবস্থা, ভাইয়েরা কোনো রিপ্লাই দেয়নি, তাই না? আচ্ছা, সবাই ভিডিও অন করবেন। আমি নাম ডাকছি, সবাই একটু রেসপন্স করবেন। মাইসা সাদিয়া, প্রেজেন্ট স্যার। নাইমুল হাসান, জান্নাতুল ফেরদাউস। আর যারা ছিল কিন্তু এখন নাই, তাদের নামগুলো বলে দিবেন, ঠিক আছে? এমডি নাইম, প্রেজেন্ট স্যার। সায়রা ইসলাম জ্যোতি, প্রেজেন্ট প্লিজ। হাসান ইমাম, প্রেজেন্ট ভাইয়া। ইয়েস স্যার। মইনুদ্দিন ফাহাদ, প্রেজেন্ট স্যার। স্যার আমার কালকেরটা একটু দিয়ে দিন স্যার। আচ্ছা দিয়ে দিলাম। মুস্তাফিজুর রহমান, ইয়েস স্যার। কানিজ ফাতেমা আশা, ছিল তো ভাইয়া। কানিজ ফাতেমা আশার সাথে কেউ একজন কন্টাক্ট করিয়েন, ঠিক আছে? ক্লাস মিস আছে অনেকগুলো। আব্দুল সালাম, প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া আশাপু তো ছিলেন আজকে। আচ্ছা, তো দিয়ে দিলাম। আব্দুল সালাম, প্রেজেন্ট ভাইয়া। রাফিয়া নাজমিন, প্রেজেন্ট ভাইয়া। সুজন মিয়া, ইয়েস স্যার। সোহাগ হোসেন, হ্যালো সাইফুল ইসলাম ওয়ান, শাবনুর, কবিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। শিমলা আক্তার, না, আমি আবার সরাসরি ইমরান হুসাইন, হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ ইয়াসিন ইসলাম তুষার, প্রেজেন্ট স্যার। মানে যেভাবে লিগ্যালি দেয় সেইভাবে আর কি। আমি বৃহস্পতিবারে এই করে আসছি। সাইফুল ইসলাম টু, জি আছে ভাইয়া, আছেন। আজকে বিকেলে নাসরিন আক্তার ছোঁয়া, বলছে যে আজকে যাইতে আর কি। আমি তাকে উনি মাত্র বের হয়ে গেলেন। শেখ মোহাম্মদ বিল্লাল, স্যার মাহবুবুর রহমান, জি প্রেজেন্ট ভাইয়া। গতকাল নাজমা আক্তার, দিয়েছিলাম। দিয়েছি। নাজমা আক্তার আছে, পঙ্কজ পাল, স্যার। হ্যাঁ দিলাম। নাজমুল হাসান, হ্যাঁ। কাজী ওয়াকিব, আমি ওখান থেকে নিয়ে সরাসরি আর কি। কাজী ওয়াকিব, আফসানা আক্তার আন্নি। প্রেজেন্ট ভাইয়া। আপনারা দুইজন এই যে ফোন করবেন, ফোন করেছিলেন কি আপনারা দুইজন? নাজমুল, আমি ফোন গতকাল- করেছিলাম কালকে। জি ভাইয়া, আচ্ছা। গতকালে কথা হয়েছিল। আবু হাসনাত, বদরুন্নেসা আলী, এই যে আব্দুল সালাম ভাই। জি ভাইয়া। ভাইয়া আমি কানিজ ফাতেমা আশা। হ্যাঁ, আপনার হাজিরা দিয়েছি মনে হয়। আচ্ছা, থ্যাংক জি ইউ। দিয়ে দেওয়া হয়েছে। আমি এই যে এখানে এই যে বদরুন্নেসা আলী, আপনি এটা ফোন দিবেন আব্দুল সালাম ভাই, ঠিক আছে? ক্লাস শেষে আচ্ছা, ওর নাম্বার এটা একটু আপডেট নেবেন। আর হচ্ছে
নাম্বার সহ দিলাম, কাজী ওয়াকিব। এটাও একটু কষ্ট করে ফোন দিবেন ক্লাস শেষে। আর এগুলো কি ইস্যু ভাইয়া? অনেকদিন থেকে নাই এরা, মানে নিয়মিত ছিল আগে, হঠাৎ করে আবার মানে সাইফুল ইসলাম 1 2 দিন ও, থেকে নাই, আচ্ছা, আচ্ছা। এতে ক্লাস করবে। ওনাকে আর জান্নাতুল ফেরদাউস ক্লাস করে। নাজমুল, নাইমুল হাসান, আচ্ছা ঠিক আছে, সবগুলো মোটামুটি ঠিক আছে। এই দুজনকে একটু আপডেট দিন আমাকে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যালো হ্যাঁ নাইম, স্যার, এখন আমি কি করবো স্যার? অর্ডারটা কি ক্যান্সেল হয়ে যাবে একাই? না না, কতক্ষণ সময় আছে? স্যার 19 ঘন্টা। ক্লাস শেষে ওই পদ্ধতিটা দেখাও আমাকে, ঠিক আছে? তারপরে তোমাকে ডেলিভারি করার নিয়ম দেখাচ্ছে। যে পদ্ধতিতে কাজটা করেছো না, ওটা তো তোমার সাথে মোবাইলে কথা হলো কালকে, জি স্যার। ওইটা ক্লাস শেষে একটু দেখাও কিভাবে জিনিসটা করছো আর কি। আর আচ্ছা। সব থেকে বেটার হয় যদি তুমি নিজেই একবার করে একটা ভিডিও করে যদি দিতা, তাহলে সবার সুবিধা হতো। কোনটা সুবিধা হয়, ভিডিও করে দিবা মানে মানে তুমি কম্পিউটারে প্র্যাকটিস করলা, সেটা রেকর্ড করলা, রেকর্ড করে ভিডিওটা আমাদের দিতা, এটা বলছিলাম। আচ্ছা স্যার। ওটাই বেটার হয়, তাই না? ওটা আজকে করবা, জি, স্যার। আজকে করে আমাকে রাত্রে রিপোর্ট দিবা, আর ক্লাস শেষে তোমার কাজটা আমি ডেলিভারি করার ব্যবস্থা করছি। আচ্ছা, 16 নাম্বার হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। আমরা 1 পেজের আলোচনা করছি। ট্রানজিশন ওয়ার্ডের ব্যবহার বাড়াইতে হবে। যেমন আমরা যদি একটা পোস্ট অপটিমাইজ করি, পোস্ট অপটিমাইজ করার সময় ইউজড আপনাকে রেড সিগন্যাল দিবে, রেড সিগন্যাল দিয়ে বলবে যে ট্রানজিশন ওয়ার্ড অনলি 13%। তার মানে সেরকম বলতে পারে কথার কথা যে ট্রানজিশন ওয়ার্ড মাত্র 13% ব্যবহার করা হয়েছে, প্লিজ ইনক্রিজ, এরকম বলবে। এটা কে বলবে? ইউজড বলবে এবং রেড সিগন্যাল দিবে। তখন আপনাকে 13% থেকে বাড়াইতে হবে। কত বাড়াইতে হবে সেটা কিন্তু সে বলবে না, আপনাকে বাড়াইতে থাকতে হবে। এটা হলো গ্রামাটিক্যাল কাজের বিষয় এবং এটা একটু কঠিন। যেমন সেন্টেন্সের ভিতরে, পুরো আর্টিকেলের ভিতরে এই শব্দগুলো বাড়াইতে হবে, এটাকে বলা হয় ট্রানজিশন ওয়ার্ড। যেমন অ্যান্ড, অর, বাট, অলসো, বিকজ ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলোর ব্যবহার বাড়াইতে হবে। এটা কোথায় বাড়াবেন? পুরো আর্টিকেলের ভিতরে। তো যদি আর্টিকেলের ভিতরে এই শব্দগুলো কি এমনিতে দেওয়া যাবে ইচ্ছে মতো? সেন্টেন্সের মিল রেখে দিতে হবে। কাজেই এটা হলো একটা প্রবলেম। এবার এটা একটা সমাধান দিই আপনাদের। আপনার একটা পোস্টে এসইও সেক্টর এবং রিডাবিলিটি, এই দুটোর নাম মনে আছে? এসইওর আলোচনা করেছিলাম। জি ভাইয়া। এসইও তে প্রবলেম থাকতে পারে 12টা, রিডাবিলিটিতে প্রবলেম আছে 5টা। 12টার ভিতরে যদি আপনি 11টা গ্রিন সিগন্যাল করেন আর একটা যদি রেড কালার করে রেখে দেন, তারপরেও অপটিমাইজ হয়ে যাবে। সবগুলো আপনি কমপ্লিট করেছেন, কিন্তু ট্রানজিশন ওয়ার্ড কমপ্লিট করতে পারছেন না, আপনি সেটাকে এভাবে রেখে দেন। তার মানে একটা অপশন আপনার হাতে আছে, যে কোনো একটা প্রবলেমকে সেটা সলভ না করলেও চলবে। বুঝতে পারলাম? অনুরূপভাবে রিডেবিলিটির ক্ষেত্রে 5টা প্রবলেম আছে, আপনি সেখানে 4টা গ্রিন সিগন্যাল করবেন, তাহলে ওভারঅল কি হবে? এসইও অপটিমাইজেশন হয়ে যাবে। এই হলো বিষয়। 16 নম্বর সমাধান দিয়ে দিলাম। সবাইকে ক্লিয়ার? 16 নম্বর। 17 নম্বর হচ্ছে কিফ্রেজ ডেনসিটি। তার মানে কিওয়ার্ডের পরিমাণ। একটা আর্টিকেলের ভিতরে কিওয়ার্ডের কত পরিমাণ ব্যবহার করেছেন বা কতগুলো কিওয়ার্ড ব্যবহার করেছেন সেইটার ব্যাপারে বলা হচ্ছে। যদি আপনি এরকম করেন, ইয়োস্ট আপনাকে অরেঞ্জ অথবা রেড সিগন্যাল দিয়েছে, ধরে নেন রেড সিগন্যাল দিয়েছে, এবং সে বলছে
যে আপনি 23 বার ব্যবহার করে ফেলেছেন মেন কিওয়ার্ড, আপনি সর্বোচ্চ 18 বার ব্যবহার করতে পারবেন। তার মানে কয়টা কমাতে হবে? 5টা। 5টা। তো এখানে যে আর্টিকেলটা আছে, এই যে আর্টিকেল, এই আর্টিকেলের ধরে নিচ্ছি মেন কিওয়ার্ড ইউটিউব মার্কেটিং, এই শব্দটা আপনি এখানে 23 বার ব্যবহার করেছেন। এজন্য ইয়োস্ট রেড সিগন্যাল দিয়ে আপনাকে বলছে যে 23 বার ব্যবহার করে ফেলেছেন, আপনি 18 বার ব্যবহার করতে পারবেন, প্লিজ সলভ ইট অর মিক্সড ইট। তখন কি করবেন বলেন? আপনাকে একটা পোস্টে নিয়ে যাই, এই যে পোস্ট ডিজিটাল মার্কেটিং, 23 বার ব্যবহার করেছেন, তখন কি করতে হবে বলেন? দেন 5টা বাদ দিতে হবে, 5টা মেন কিওয়ার্ড বাদ দিতে হবে। মেইন কে এটা সাব বাড়িয়ে দেবো ভাইয়া, ওই যে গতকাল যেটা করেছিলাম বেস্ট কি বা এই ধরনের কিছু আপনি বললেন না, বাড়িয়ে দিব যখন বেড়ে যাবে বেড়ে দেওয়া হবে। হ্যাঁ, সেটা মিক্সড করতে হবে অথবা ডিলিট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যদি আপনি মিক্সড করেন সেটাও হবে, বা যদি ডিলিট করে ফেলেন সেটাও হবে, তবে 5টা বাদ দিতে হবে বা 5টা জায়গা চেঞ্জ করতে হবে। সহজ না এটা? জি ভাই। আচ্ছা, বিষয়টা কিন্তু সহজ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে 18 নাম্বার। 18 নাম্বার হচ্ছে consecutive সেন্টেন্স। কনসিকিউটিভ সেন্টেন্সের বিষয়টা সলভ করতে হবে। কনসিকিউটিভ সেন্টেন্স মানে হলো যে আপনি একটা আর্টিকেলের ভিতরে এমন ভাবে কাজ করবেন না যেটা একই শব্দ দিয়ে শুরু হয়েছে এবং সেটা পরস্পর 3টা লাইন একসঙ্গে আছে। সর্বনিম্ন 3টা মানে সর্বোচ্চ 3টা লাইন একসঙ্গে একই শব্দ দিয়ে শুরু হয়েছে। যদি আপনাদের উদাহরণ দিই তাহলে জিনিসটা এরকম হবে, টপ 10 প্রাইস, আমি কথার কথা দিচ্ছি এখানে, টপ 10 প্রাইস, আর একটা দিলাম টপ 10 প্রোডাক্ট, আর একটা দিলাম টপ 10 সার্ভিস। এইভাবে করে আপনি সেন্টেন্স শুরু করলেন, অথবা আপনি এখানে দিলেন যে বেস্ট ক্যাটাগরি। এই হলো একটা প্রত্যেকটা 4টা পয়েন্ট আপনি এখানে দিলেন, আমি বুলেট নাম্বার দিলাম, এই যে বুলেট নাম্বার দিলাম অথবা বুলেট দিলাম বা নাম্বার দিলাম, এই যে নাম্বার বুলেট দিলাম। এই যে দেখেন এখানে টপ 10 টপ 10 টপ 10 পরস্পর 3টা লাইন একই শব্দ দিয়ে শুরু হয়েছে, এটা হলো কনসিকিউটিভ সেন্টেন্স। এটার সলভ করতে হবে। কিভাবে সলভ করবেন বলেন? 3টা একসঙ্গে রাখা যাবে না। ইয়োস্ট আপনাকে বলবে যে আপনার আর্টিকেলের ভিতরে কোনো একটা জায়গাতে এই ঘটনা হয়েছে। আচ্ছা, তাহলে আমি এই বেস্ট ক্যাটাগরিটাকে এই টপ 10 তিনটের মাঝখানে একটা ঢুকিয়ে দিলাম, তাহলে 3টা একসাথে থাকলো না। আচ্ছা, এটাকে যে কোনো একটা লাইনের মধ্যে ঢুকাই দিবেন এইভাবে, তাই তো? তাহলে তো ভেঙে গেল। এই যে দেখেন টপ 10 আলাদা আলাদা হয়ে গেল। কিন্তু যদি এরকম থাকে তখন কি করবেন? তখন একটু ঘুরিয়ে লিখতে হবে, ফরম্যাট স্ট্রাকচার সেন্টেন্সে একটু ঘুরিয়ে হবে, যেমন দ্য প্রাইস অফ 10, দ্য প্রাইস অফ টপ 10, হ্যাঁ দ্য প্রোডাক্ট টপ 10, বা তারপর হচ্ছে টপ 10 প্রোডাক্ট, বা এই ধরনের কিছু একটু ঘুরিয়ে লিখতে হবে। এরকম দেওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ, দ্য বেস্ট টপ 10 প্রাইস, বেস্ট টপ 10 প্রাইস। তারপর কিছু মিক্স করতে হবে, তাহলে দেখেন আর কিছু করা লাগবে না, হয়ে গেছে। হ্যাঁ, তখন তো দুটো হয়ে গেল। এজন্য এটাকে ভেঙে দিলাম, তাই না? ওদের মানে বিষয়টা ভেঙে ফেললাম, মূল বিষয়বস্তুকে ঠিক রেখে জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। এরপরে 19 নাম্বার, ভয়েস। ভয়েস বলতে যে টেন্স আছে না, সেই টেন্সের কথা বলা হয়েছে এখানে।
ভয়েসের ব্যবহার কমাতে হবে। যদি এখানে ভয়েসের আচ্ছা, অনেকে বলেছেন এক্সাম পেপার মেল করেছেন। হ্যাঁ, আপনাদের এক্সাম পেপার পেয়েছি। বাসারাত ফাতিন নূর, আপনি ক্লাসে আছেন? জি স্যার। ক্লাস শেষ হওয়া মাত্র আমাকে ফোন দিবেন, ঠিক আছে? জি স্যার। ভয়েস, এখানে ভয়েসের ব্যবহার কি করতে হবে? কমাইতে হবে। তো এখানেও আপনাকে পার্সেন্ট দিতে পারে, যেমন 20% ভয়েসের ব্যবহার বেশি আছে, তখন বলতে হবে, সে ইউজড আপনাকে অরেঞ্জ কালার বা রেড কালার দিয়ে বলবে যেটা ডিক্রিজ করেন, এটা কমাইতে হবে। এটা সমাধান ওই আগের মতোই, যদি আপনি সমাধান করতে পারেন তাহলে করবেন, আর যদি না পারেন এটাকে এইভাবে রেখে দিতে হবে, ঠিক আছে? প্রবলেম অবস্থায় রেখে দেবেন এটা। 20 নাম্বার হলো ডিলেট জুম্বি পেজেস অর পোস্ট। জুম্বি কাকে বলে বলেন? জুম্বি মানে হচ্ছে মানুষ খেকো, এক ধরনের মানুষের মতোই আর কি। বিভিন্ন মুভিতে দেখেছেন জুম্বি, একজনকে কামড় দিলে আরেকজন আক্রান্ত হয়। হ্যাঁ, ভ্যাম্পায়ার টাইপের। তাহলে পেজ আবার জুম্বি কি করে হয়, তাই না? পোস্ট কিভাবে জুম্বি হয়? ওই সমস্ত পেজ বা ওই সমস্ত পোস্টকে জুম্বি বলা হয় যেটা টাইটেলের সাথে কন্টেন্টের কোনো মিল থাকবে না, অথবা যে কন্টেন্ট আছে টাইটেল ঠিক নাই, অথবা কন্টেন্টটা পর্যাপ্ত পরিমাণে নাই, অথবা কন্টেন্টটা বোধগম্য না, অথবা কন্টেন্টটা পেজ রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড না, ভিন্ন কিছু হয়, অথবা কন্টেন্টটা শর্ট, খুবই শর্ট। এই ধরনের পেজকে কি বলা হয়? জুম্বি পেজ বলা হয়। যেমন এখানে আমি টাইটেল দিয়েছি ইউটিউব মার্কেটিং কিভাবে করতে হয়, আর এখানে পোস্ট করেছি আমি ডাটা এন্ট্রি দিয়ে। তাহলে হলো বলেন, ইউটিউবের সাথে ডাটা এন্ট্রি মিল আছে? ইউটিউব এক জিনিস, ডাটা এন্ট্রি আলাদা আর জিনিস। অথবা আপনি এখানে কন্টেন্টের বিষয় নিয়ে লেখা শুরু করেছেন, কোভিড-19 নিয়ে লেখা শুরু করেছেন, তাহলে টাইটেলের সাথে যে কন্টেন্টের মিল থাকে না, এটাও এক ধরনের জুম্বি পোস্ট। কাজেই হয় আপনি টাইটেল চেঞ্জ করে ফেলবেন, অথবা পোস্ট চেঞ্জ করবেন, অথবা ডিলিট করবেন, অথবা রিপেয়ার করবেন। রিপেয়ার বলতে কি ঠিক করা। বুঝতে পারলেন বিষয়টা? জি ভাই। মানে এই জুম্বি পেজ বা এটা কাকে বলছি আমি? জি। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমার টাইটেল হচ্ছে গিয়ে মেডিসিনের বিষয় নিয়ে লেখা শুরু করেছি আমি, অন্য একটা টপিকস নিয়ে, জামা কাপড় নিয়ে। আবার আমার টাইটেল হচ্ছে জামা কাপড়ের, লিখছে মেডিসিন নিয়ে। হ্যাঁ, পুরো অথবা আলাদা আর হয়ে গেল। বিষয় হতে পারে। দেখেন এখানে আর একটা সূক্ষ্ম বিশ্লেষণ আছে। জুম্বি পেজ যদি হয় তাহলে প্রবলেম কেন হবে এটা আপনাকে বুঝতে হবে। জি। কি ধরনের প্রবলেম হয় বলেন দেখি? জুম্বি পেজ হলে সমস্যা কি? টাইটেলের সাথে কন্টেন্টের মিল নাও থাকতে পারে, তাহলে সমস্যাটা কি বলেন? এখানে তো বিষয়বস্তুই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। হলো, চেঞ্জ হলো, তো কি হয়েছে? এতে তো যে উদ্দেশ্য মার্কেটিং এর সেটা ব্যাহত হচ্ছে না। কেমন করে ব্যাহত হবে একটু ব্যাখ্যা করেন। ব্যাহত হচ্ছে, আমি তো বুঝাতে চাচ্ছি এজ লাইক মাত্র আমি যে উদাহরণ দিলাম যে আমি ক্লোথিং বিষয় নিয়ে আমি মার্কেটিংটা করছি, তাই না? এখন আমি যদি ওই ক্লোথিং এর জায়গায় যদি আমি মেডিসিনের টপিকস নিয়ে আমি যদি লেখাটা শুরু হয়ে যায়, তাহলে তো আমার উদ্দেশ্যটাই তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি কাজ করছি কি নিয়ে? তাহলে তো আমি সঠিক জিনিসটা আমার গ্রাহকের কাছে পৌঁছাতে পারছি না, সঠিক মেসেজটা তো দিতে পারছি না। ভাইয়া যারা হচ্ছে মানে ভিউয়ার থাকবে, তারা যখন একটা টপিক দেখে ঢুকে দেখবে অন্যটা, তারা তো এটা রিপোর্ট করতে পারে বা এর ব্যাপারে কোনো নিতে পারে। এটা হলো আনসার, এটা হলো সঠিক আনসার। রিপোর্ট না করলেও তারা ফেরত চলে যাবে, কাস্টমার নষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, নষ্ট হচ্ছে। মূল বিষয় হলো কাস্টমার, ভিউয়ার নষ্ট হচ্ছে, মানে ফেরত যাচ্ছে, চলে যাচ্ছে। আপনার এখানে হচ্ছে স্টে করছে না। আর যদি স্টে না করে তাহলে কি হয় বলেন? রেটিং কমে যাবে গুগলে। তখন রেটিং কমে গেলে তো এই পেজটা ফ্রন্ট পেজে আসবে না।
ও আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আমরা তাহলে যে বিষয়ে কথা বলছিলাম সেটা হলো জুম্বি পেজ। তাহলে কি হবে বলেন? বাউন্স রেট বেড়ে যাবে। জি, বাউন্স রেট বেড়ে যাবে। একটা ভিজিটর যখন একটা জায়গাতে এসে তার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না, তার মানে সে অল্প কিছুক্ষণ স্টে করে চলে যাচ্ছে না, জি মানে আসলো, আসার পরে দেখছে কিছু নাই, তাহলে সে 2-4-5 সেকেন্ড হয়তো থাকলো। 2-4-5 সেকেন্ড থাকার পরে যখন চলে যাবে, তাহলে গুগল সেটা মাইন্ড করবে এবং সে কি করবে? সে শুধু দেখবে যে এসে কিছুক্ষণ পরে চলে গেল, থাকলো না, তার মানে এখানে কোনো প্রবলেম আছে, যার কারণে চলে গেল ভিজিটর। তখন সে কি করবে জানেন? সে বাউন্স রেটটা বাড়িয়ে দিবে। আচ্ছা আচ্ছা, জি জি। তবে লিগ্যাল ভাবেও প্রবলেম হতে পারে, লিগ্যাল ভাবেও একটা ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। কিভাবে? আমি একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে, যেমন আমি জ্যাপোসে যাচ্ছি, অথবা উদাহরণ দিচ্ছি না, সময় যেহেতু কম, আমি একটা ওয়েবসাইটে গেলাম তাদের অ্যাড্রেস নেওয়ার জন্য অথবা ফোন নাম্বার নেওয়ার জন্য। তাহলে তাদের কোথায় ক্লিক করবো? কন্টাক্ট আছে। কন্টাক্ট আছে ক্লিক করার পরে আমি সেখানে দেখলাম যে খুব সুন্দর করে নাম, আমি শুধুমাত্র নাম্বারটা কপি করে বের হয়ে গেলাম। তাহলে আমার কত সেকেন্ড লাগবে? বেশি সময় লাগবে? না ভাইয়া, সময় কম লাগবে। কাস্টমার কিন্তু স্যাটিসফাইড, সে কিন্তু নাম্বারটা পেয়ে গেল, ঠিকানা পেয়ে গেল, সবই ঠিক আছে। কিন্তু গুগল মাইন্ড করতে পারে, গুগল তো মেশিন, সে ভাববে যে কাস্টমার এসে কেন তাড়াতাড়ি চলে গেল, তার মানে এখানে কোনো প্রবলেম আছে। এখানেও কিন্তু ঝামেলা, যদি আপনি সঠিক ইনফরমেশন শর্ট করে দেন তাহলে ঝামেলা আছে, কারণ বাউন্স রেট বাড়িয়ে দিবে। অডিয়েন্স তো শুধু তার প্রয়োজন হলে চলে যাবে, তাই না? সে অ্যাড্রেসটা পাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু গুগল তার বুঝবে না। এজন্য কি করতে হবে? কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে হয় মাঝে দিবেন অথবা শেষে এমন জায়গায় দিবেন যাতে করে মানে কিছু সময় ঘোরাফেরা করে ওখানে বসে বসে যে কই আছে কই আছে কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, আমার উদ্দেশ্য হলো কি সে যেন একটু স্টে করে। আচ্ছা, এই সময় আমরা মাঝে মাঝে সরাসরি পাই না। ঠিক আছে, জি ভাই, মানে এটা একটু করতে হবে, মানে ঘুরে ফিরে, মানে একটু স্টে করে তারপরে নিতে হয়, এটা চালাকি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন 21 নাম্বার হচ্ছে কি সোশ্যাল শেয়ার। সোশ্যাল শেয়ারের বিষয়টা খুব একটা প্রয়োজন নাই, এটা আমি বাদ দিচ্ছি। 22 নাম্বার হলো যে আপনি যে আর্টিকেল লিখছেন সেই আর্টিকেলের ভিতরে এক একটা সেন্টেন্স যেন 25 ওয়ার্ডস, নট ক্যারেক্টার, ওয়ার্ড, যেমন ইফ একটা ক্যারেক্টার ওয়ার্ড, ইউ আর 2 নাম্বার ওয়ার্ড, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। এখানে কয়টা ওয়ার্ড আছে? 16টা ওয়ার্ড, নট ক্যারেক্টার। ক্যারেক্টার কিন্তু আরো বেশি। তো বিষয়টা, ব্যাখ্যাটা এইভাবে লিখবেন যে একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স কিনা, এই যে ফুল স্টপ যেখানে শেষ হলো সেটা হলো একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সে 25টা ওয়ার্ড এর বেশি বা 25টা ওয়ার্ডের কাছাকাছি হয় এই ধরনের লং সেন্টেন্সের ব্যবহার না করা। আচ্ছা, অনেক ধরনের সেন্টেন্স আছে যেটা কিন্তু 3 লাইনে শেষ হচ্ছে, এরকম কিন্তু আছে। দেখেন কোন কোন ক্ষেত্রে এত বড় একটা সেন্টেন্স কি হচ্ছে, 1 লাইনে শেষ হচ্ছে। তাহলে এইরকম কাজগুলো বেশি করা যাবে না। হয়তো আর্টিকেলের ভিতরে 1টা 2টা ইউজ করলেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি এরকম হয় যে 25টা ওয়ার্ড করে করে আপনি সেন্টেন্স তৈরি করছেন, সেক্ষেত্রেও কিন্তু ইয়োস্ট আপনাকে অরেঞ্জ বা রেড কালার দিতে পারে। জি, তাহলে 25
ওয়ার্ডস এর বিষয়টা আমি জাস্ট কোটেশন দিলাম, আপনারা একটু ব্যাখ্যা করে নিয়েন, হ্যাঁ, নিজের মতো করে। 25 ওয়ার্ডের বেশি ব্যবহার করা যাবে না। করা যাবে না, যদি করেন খুব বেশি হলে 2-1টা, এর বেশি না। জি। তাহলে এই লেকচার গুলো কেমন লাগছে, যেগুলো এই যে পয়েন্ট আকারে দেখছেন এখন? প্রথম দিকে হয়তো একটু মনে হচ্ছিল, কিন্তু পরের দিকে আস্তে আস্তে আপনারা লাইন বুঝে ফেলেছেন, তাই না, যে আসলে হ্যাঁ বিষয়টা কি? না, শুরু থেকে বুঝতে পারছিলাম, শুরু থেকে বিষয়গুলো ভালোই লাগছিল, শেষ দিকে এসে একটু বেশি ভালো লাগছে। আচ্ছা দেখেন, এবার ফার্স্ট প্যারাগ্রাফে কি করতে হবে? ফোকাস কি ফ্রেজ ব্যবহার করতে হবে। প্রথম প্যারাগ্রাফে অন্তত একবার মেন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রথম প্যারাগ্রাফ কাকে বলে? জি, এই যে দেখেন, আপনি যে পয়েন্টটা শুরু করলেন না, এটা কিন্তু টাইটেল, এটা আলাদা জিনিস, আর আর্টিকেলের বডি এখান থেকে শুরু। জি জি, এটা প্রথম পয়েন্ট, কাজে এই পয়েন্টের কথা বলছি না, এটাই হবে প্রথম প্যারাগ্রাফ। এই যে এটা, এখানে কিন্তু ইন্টার আছে, এটা হলো সেকেন্ড প্যারাগ্রাফ, আর এটা হলো ওই যে আমরা এসটিএমএল লিখি না, হেডার লিখি, হেডার পরে তো বডি লিখি, বডি লেখার পরে তো আমরা প্যারাগ্রাফ লিখি, তাই না? লেখার পরে যে প্যারাগ্রাফ, হ্যাঁ, এই প্রথম পি দিয়ে যেটা লিখি, হ্যাঁ, প্রথম যে প্যারাগ্রাফ, এটাকে প্যারাগ্রাফ বলা হচ্ছে, ফার্স্ট প্যারাগ্রাফ। হ্যাঁ, এটা ওটা প্যারাগ্রাফ। জি, তো ফার্স্ট প্যারাগ্রাফে কি করতে হবে? ফোকাস কিওয়ার্ড অবশ্যই ব্যবহার করতে হবে, যেটা হলো মেন কিওয়ার্ড, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। আচ্ছা, এখন যেটা দিব সেটা হলো লাস্ট টপিক। এই রিসার্চ গুলো আমি 2014 সাল থেকে রিসার্চ করছি এবং এখন পর্যন্ত এগুলো এ পর্যন্ত অ্যাড করেছি 24। আরো 2-4টা ছিল যেগুলো আমি স্কিপ করেছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, 24, তাহলে 24 এর এটা হবে যে টাইটেলের শুরুতে, এটা খুব ইম্পর্টেন্ট না, এটা মোটামুটি, এর জন্য আমি লাস্টে রেখেছি। আচ্ছা, এটা হলো টাইটেলের শুরুতে, হ্যাঁ, স্টার্টিং ইন টাইটেল ইউজ ফোকাস কি ফ্রেজ। টাইটেলের শুরুতেই মেন কিওয়ার্ড এর ব্যবহার করা। যেমন এই যে দেখেন, টাইটেলে যে ইউটিউব মার্কেটিং শুরু করেছি না, এটা টাইটেলের শুরুতেই আমি মেন কিওয়ার্ড ব্যবহার করেছি। তবে এইটা অনেক ক্ষেত্রে আপনি বাদ দিতে পারেন, যদি দেখেন যে 12টা প্রবলেমের ভিতরে আপনি 11টা গ্রিন করে ফেলেছেন, আর এইটা না করলেও আপনার ওভারঅল গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? ওভারঅল গ্রিন হয়ে যাবে, তখন আপনি কি করবেন? এই মেন কিওয়ার্ডটা লাস্টে দিতে পারেন। সব সময় কিন্তু মেন কিওয়ার্ডটা সামনে নাও দেওয়া যেতে পারে। সব সময় যদি সামনে দেন, অনেক সময় আর্টিকেলের মান মানে ভালো নাও দেখা হতে পারে, কারণ টাইটেলের শুরুতে সব সময় ফোকাস কিওয়ার্ড আমরা ব্যবহার নাও করতে পারি, তাই না? জি জি। তো এই বলেছে বিদায়, এখন যত ব্যবহার করা যাবে না, এটা বুঝে ব্যবহার করতে হবে। এটা নিয়ম আর কি করেছে। তবে আপনি একটা বিষয় করতে পারেন, সেটা হলো যদি আপনার ওয়েবসাইটে 50টা পোস্ট থাকে, তাহলে আপনি 10টা পোস্টে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া, 5% হারে ব্যবহার করতে পারেন, এটা লিখে রাখতে পারেন, 5% হারে। এই হলো 1 পেজের ফুল লেকচার। আগামী কালকে এই 1 পেজের যতগুলো পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলো সবাইকে আমি ধরবো, যতজন থাকবেন সবাইকে আমি কোশ্চেন করব, ঠিক আছে? তাহলে আজ ক্লাস এই পর্যন্তই। আর এখন যেটা করবে সেটা হলো 9 ভাইয়া, ট্রানজিশন ওয়ার্ডের ব্যাপারটা কি করতে হবে? বাড়াতে হবে না কমাতে হবে? ট্রানজিশন ওয়ার্ড বাড়াইতে হবে, বাড়াতে হবে, নট অলসো না, এটা হলো যদি বলে তাহলে বাড়াইতে হবে। আচ্ছা, ও আচ্ছা, যখন বলবে আমাকে যখন বলবে যে এখানে আপনি একটু অর বাট এই কনজাংশন গুলো যেগুলো আছে এগুলো একটু ইনক্রিজ করে তখন বাড়িয়ে দেবো আর কি। নাইম স্যার আছে স্যার, স্ক্রিন শেয়ার করো তাড়াতাড়ি, স্ক্রিন শেয়ার করে ডেলিভারি করে দিচ্ছি। দুপুর 1টার পরে কি একটু সময় হবে? 1টার দিকে কি বিষয়ে? তো একটা বিষয় একটু প্রয়োজন ছিল, ছোট একটা বিষয়। আচ্ছা, ফোন দিন। আচ্ছা, থ্যাংক ইউ। এই জন্য ঠিক আছে। আচ্ছা, রিপোর্টটা দেখি স্যার এই যে, আচ্ছা, এই যে রিপোর্টটা তুমি বের করেছো সেটা একদম সঠিক আছে, এবং তুমি এই রিপোর্ট কিভাবে তৈরি করেছো সুন্দর করে আজকে রাতের ভিতরে একটা ভিডিও তৈরি করবা, ঠিক আছে? ওই যে তুমি যে ওয়েবসাইট বা যে টুলস এর কথা বললা না,
জি স্যার। ওইটা আমাদের সবারই দেখার প্রয়োজন আছে এবং আমারও দেখতে হবে। কাজেই আমি কিন্তু নতুন নতুন জিনিস যেখানে পাই সেটা কিন্তু আমি নিজে করে শিখে নিই, সেটা স্টুডেন্ট হোক বা যেটাই হোক। প্রয়োজন হলে আমি তার কাছে যাই, গিয়ে বলি যে আমাকে দেখা ওটা কি করে করলো। তো এই হলো এই জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে রাতের মধ্যে ভিডিও এভাবে যেটা তৈরি করেছো না, এটাই সেম ওইভাবেই তুমি নতুন করে একটা ভিডিও সুন্দর করে ব্যাখ্যা করে তুমি এমন করে বলবা যাতে করে সব বুঝতে পারে, এইরকম করে একটা ভিডিও তৈরি করবা। ভিডিও তৈরি করে তারপরে আমাকে ফোন দিবা। আচ্ছা, এটা হলো ফাইল। এখন ফাইবারে আমরা রিপোর্টস জমা দিব, ডেলিভারি করব। আচ্ছা তাহলে স্যার, তার নাম তো শুধু সিও ব্র্যান্ডিং আমি জানতাম, এখন এটাই টুইটারে এটাই স্যার এই নাম লিখলে স্যার অনেক নাম আসে। আচ্ছা দেখি, কিন্তু 35,000 পেয়েছো? ইয়েস স্যার। তাহলে ঠিক আছে, তুমি তো মিল করেই করেছো 35,000। ইয়েস স্যার, এই যে সিও ব্র্যান্ডিং একটাই, এটারটাই করা হয়েছে, ওনারটাই করা হয়েছে। হ্যাঁ, এটাই হলো সেটা। আর স্যার এই যে এখানে যে অ্যাসেন্ডেন্ট গ্রুপটা আছে স্যার, এই যে এখানে নাম, এটা হ্যাঁ, স্যার তার ফাইবার অ্যাকাউন্টের নামের সাথে মিলে গেছে। আচ্ছা তাহলে তো ভালোই রিসার্চ করে ফেলেছো। এটাই 100% এটাই, আর কোনো চিন্তার কারণ নাই। এখন তুমি ডেলিভারি ইওর ওয়ার্কে ক্লিক করো, অর্ডারে ডেলিভারি ইওর অর্ডারে ক্লিক করো। স্যার এটার কি এটার লিংক নিয়ে নিব না? কোনটার? না 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 না, এই পুরা শিটটাই তাকে দিতে হবে। পুরা এই এক্সেল শিট তাকে দিতে হবে। স্ক্রিনশট নিয়ে সে কি করবে? সে ডাটা নিতে না পারবে? স্যার, এই স্ক্রিনশটটা স্যার বললাম, এটা শেয়ার দিব না, মানে লিংক নিব না এটার। এটা কোথায় রেখেছো? গুগল ড্রাইভে? ইয়েস স্যার। তুমি গুগল ড্রাইভে যাও, ওই যে মাই ড্রাইভে যাও। এবার কোনটা? এটা রাইট বাটন ক্লিক করো, গেট লিংক কি ক্লিক করো। এবার এটা পাবলিক করা আছে তো, হ্যাঁ কপি করো। কপি করে এবার তুমি হ্যাঁ ডান করো। এক্সেল শিটে যাও তো, এক্সেল শিটে। স্যার তার চেয়ে বরং ও এখান থেকে ডাউনলোড করে নিক। নাইম ভাই এখান থেকে ভাই সরাসরি এক্সেল ডাউনলোড করে শিটেও ফেলেন আছে, আপনি। সমস্যা নেই, এক্সেল শিটেও আছে। আচ্ছা আচ্ছা, থামো থামো, ডাউনলোড করে নাও। ও ডাউনলোড করা আছে? স্যার এটা এক্সেল শিটে স্যার, দুই জায়গায় দেওয়া আছে। তুমি এটাই দিয়ে দাও, এটাই দিয়ে দাও, লিংক না দিয়ে এই এক্সেল শিট দিয়ে দাও। ফাইলটা দিয়ে দিব? এই ফাইলটাই দিয়ে দাও, হ্যাঁ। এবারে এতে যাও, ফাইবারে যাও। এটার উপরে নামটা লিখে নিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওটা ডাউনলোড করে নাও, ওখানে তো সুন্দর করে সাজানো আছে। এটাই ডাউনলোড করব? হ্যাঁ 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 হ্যাঁ, এটা সুন্দর করে সাজানো আছে না, এটা ডাউনলোড করো। কিভাবে করে ডাউনলোড এটা তো জানি না। ওই যে বেকে যান, বেকে গিয়ে রাইট বাটন থেকে ডাউনলোড করেন এখান থেকে। হ্যাঁ। ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখো একটু ওয়েট করো। এই যে শুরু হয়েছে। এবার শো ওয়ালে যাও, শো ওয়াল। হ্যাঁ, না না না, এখানে না, ওই যে হয়েছে স্যার। ডাউনলোডে যাও। হয়েছে স্যার। আচ্ছা, এবার ডেলিভারি করো। না দিলে এটা ডাউনলোডটা দেখবে শুধু, কিছু করতে পারবে না। না, সে তো কপি করতে পারবে, কপি করতে পারলেই তো হলো। কপি করলে স্যার ওটা তো সে এখানে ভিউজ শুধু দিছে, কিন্তু এডিটরের ওয়ার্ডটা তো এখানে দিতে হবে, তাহলে হবে না তো। এনেবল এডিটিং ড্রাইভ থেকে দিচ্ছে না স্যার? সেভ করো, সেভ করো, সেভ করো। এবার না, এবার হবে, এডিট করতে পারবে। সেভ করো। ইয়েস স্যার, করছি। এটা তো এক্সেল শিট না? হ্যাঁ, এডিট করতে পারবে তো সে। এটা যে কেউ পারবে, সে তো নিজেও পারছে, তার মানে অন্য কেউ পারবে। এই ফাইলটা তুমি অ্যাটাচ করে দাও ডেলিভারি ওয়ার্কে গিয়ে। এটা তাড়াতাড়ি করো। ওই যে আপলোড ওয়ার্কে ক্লিক করো। হ্যাঁ, এখানে ওই যে ফাইলটা ডাউনলোড করলো সেটা অ্যাটাচ করে দাও। হ্যাঁ, এটা এখানে লেখো যে আই হ্যাভ কমপ্লিটেড দিস জব। হ্যালো,
এবার ডেলিভার ওয়ার্কে ক্লিক করো, ডেলিভার ওয়ার্কে ক্লিক করো। এবার রিলোড দাও, একবার রিলোড দাও, দেখবা যে এটাই হয়ে গেছে, এই টাইমটা চলে যাবে। আমাকে তো স্ক্রিনশট দিয়েছিলে তাই না? জি স্যার। স্যার টাইম এবার এখনো রিলোড দাও, রান হচ্ছে। স্যার না দিলাম তো। রিলোড দাও, হ্যাঁ আরেকবার দাও, হয়েছে স্যার। এই দেখো, ঠিক আছে। আচ্ছা কমপ্লিট, ঠিক আছে, স্ক্রিন বন্ধ করো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী দিনে একই সময় আবার দেখা হবে, এবং সবাই এইটাই করে নিয়ে আসবেন, এই যে ওয়ান পেজেরটা। তাহলে আজকে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম ভাই ভিডিওটা তাইলে মেসেঞ্জার দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা নাইম ভাই ওইটা কি টুইটারের কাজ ছিল নাকি ইনস্টাগ্রামের? ওই টুইটারের ছিল কাজ। স্যার চলে গেছে? এ কোত্থেকে আসলো? হ্যাঁ কোত্থেকে আসছে? আমি ছিলাম না। চলে গেছে সিরিয়াসলি? তো ক্লাস শেষ কখন? 2 মিনিট আগে ক্লাস আপু শেষ স্যার হয়েছে। আবার কালকে আসবে। ভাই ব্রেকের পরে কি রেকর্ড হইছে? হ্যাঁ আমি কেন প্রেজেন্ট? আপনারা আপু স্যার কালকে আবার আসবে, সমস্যা নাই। তুমি থাকো, কালকে আসবে, বুঝছো? সামনে কিন্তু কবিতা আপু, আজকে তোমার প্রেজেন্ট দেওয়া হইলো না। তোমার ঘুমটা আরেকটু আগে ভাঙলেই তো হয়ে যেত, এই মাত্র 2 মিনিট আগে। না না, কথা কিছু মিস ছিল না। স্যারকে কালকে মিষ্টি করে বলে দিও, তাহলে হচ্ছে স্যার কালকে দিয়ে আমরা দিবে, সাপোর্ট দেবো প্যারা যে নাই। না হ্যাঁ কালকে ছিল, ও শেষে আসছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কত ভালো আপনারা। না সাপোর্ট দেবো, যেহেতু দেখতে পাচ্ছি। ঠিক আছে। আমি না, ওই যে আমার যে ডেলিভারিটা ছিল, মানে অর্ডারটা ছিল, ওটার সময় এক্সটেনশনের জন্য করেছি, আবার ডেলিভারিতে একটা পাঠিয়ে দিছি, মানে ওইটাই আর কি। এখন দেখা যাক সে দেখে কিনা, 5 দিন হলো তো নাই। ইসা 10 মিনিট আর করতে হবে। लग जा
गले हंसी रात लग जा गले कि फिर ये हंसी रात हो न हो शायद फिर इस जन्म में मुलाकात हो न हो लग जा गले कि फिर ये हंसी रात हो न हो शायद फिर इस जन्म में मुलाकात हो न हो लग जा गले हे पास आएंगे हम नहीं आएंगे बार बार बाहें गले में डाल के हम रोए जार जार आँखों से फिर ये प्यार की बरसात हो न हो शायद फिर इस जन्म में मुलाकात हो न हो लग जा गले कि फिर ये हंसी रात हो न हो शायद फिर इस जन्म में मुलाकात हो न हो लग जा
কোথায় বিছানা তার জানে না সঠিক পথ যার ঠিকানা সেই তো পথিক কোথায় বিছানা তার জানে না সঠিক অনেক তো হলো আমি রানা আজি স্কুলে যাই আসি ভারী ব্যাগে নিয়ে কিছু বই রাস্তার দুই ধারে বাকি রানা নেশা করে পৃথিবীতে মোরা আজ কেউ কারো নই মারুফকে দেখি আমি কলা ভবনের নিচে ওর পিঠে নেই কেন স্কুল ব্যাগ প্রশ্নের উত্তর যদি চাও দিতে তবে জীবনের সাথে করো জীবনকে ট্যাগ বিত্তবান তুমি টাকার জন্য শুধু ঘুরছো যেখানে তুমি দেখতে পাচ্ছ মধু বলো আজ কত টাকা হলে তুমি বুঝবে জাকাতের ফিতা কেটে হৃদয়টা মুজবে শুনবে আমাদের ক্ষুধার আর্তনাদ কেটে যাবে এই ঘোর আমাবস্যার রাত কথা ছিল পেলে এই দামি মানচিত্র বদলাবে আমাদের জীবনের চিত্র পথ যার ঠিকানা সেই তো পথিক কোথায় বিছানা তার জানে না সঠিক পথ যার ঠিকানা সেই তো পথিক কোথায় বিছানা তার জানে না সঠিক আজ আমি কৃতজ্ঞ সকলের তরে তবু মাঝে মাঝে মনে হয় স্বার্থপর আমি একা একা স্কুলে যাচ্ছি খাচ্ছি আর আধুনিকতার সাথে মানিয়ে